আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে আলোচনা করব। তবে তার আগে সর্বশেষ ওয়ার্কিং ডে যে মার্কেটের পরিস্থিতি কী ছিল সে বিষয়ে একটু আলোচনা করি, তারপর আগামীকাল কী হতে পারে এবং দু একটা নিউজ আছে ইম্পর্টেন্ট ব্রোকারেজ হাউস নিয়ে, এটা নিয়ে কথা বলতে হবে এবং ডিবিএ নিয়েও আর একটু কথা বলা দরকার। তো সর্বশেষ ওয়ার্কিং ডে যে ইন্ডেক্স 1 পয়েন্টের মতো মাইনাস ছিল, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে লেনদেন। আপনি ইন্ডেক্স মুভার টপ এবং লুজারে যে শেয়ারগুলো ছিল, টপ এবং লুজারে যে শেয়ারগুলো ছিল বেশিরভাগই বি এবং জেড ক্যাটাগরির, যেটা অন্যান্য দিনের মতো ছিল সেরকমই মার্কেট। গত 15 দিন যেভাবে চলেছে এভাবে মার্কেট ছিল। গতকাল সর্বশেষ ওয়ার্কিং ডেজেও মার্কেট ওই রকমই ছিল। এটা হচ্ছে মূল বিষয়। তবে আমি এর ভিতরে যেটা মোটামুটি দেখি সেটা হচ্ছে যে ভলিউমটা কমে যাওয়া, এই ভলিউম কমে যাওয়াতে আপনি আমি যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলো। ভলিউম যেহেতু কমে যাচ্ছে, তারা কমিশন পাচ্ছে না, এটা তাদের একটা টেনশনের বিষয়, কারণ তাদের তো অফিস ভাড়া স্টাফ খরচ দিতে হবে। আরেকটা টেনশনের বিষয় হচ্ছে আইপিও বন্ধ, কারণ আইপিও যেহেতু বন্ধ তাদের এক্সট্রা যে ইনকামটা কোটা ভিত্তিক যে আইপিও, অনেক বেশি আইপিও তারা পাইতো সেটাও বন্ধ। সব কিছু মিলায় তারা মোটামুটি এখন ধর্ণা দিতে গেছে অর্থ উপদেষ্টার কাছে। ওখানে লিখছিল যে পত্রিকা আসছে যে অর্থ উপদেষ্টার সাথে সালাউদ্দিন সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেছে ডিবিএর নেতারা। আসলে ওখানে ওনারা কান্নাকাটি করতে গেছে, আপনারা নিশ্চিত থাকেন। ওখানে ওনারা কান্নাকাটি করতে গেছে। এই মার্জিন ঋণ, এই ফোর্স সেল, এরা কে করছে? এগুলা মার্কেটকে এই পজিশনে কারা নিয়ে আসছে? এটার একটা এত বিনিয়োগকারীর দীর্ঘশ্বাস অবশ্যই এদের জন্য অনেক বেশি এখন করুণার পাত্র হয়ে গেছে এরা। যাই হোক, তো সব কিছু মিলাই আমি যদি সর্বশেষ ওয়ার্কিং ডেজে বলি তাহলে বলবো যে মোটামুটি অন্যান্য দিনের মতো মার্কেট যেভাবে ছিল সেভাবেই আছে। এখন আগামীকাল মার্কেট কি হতে পারে দেখেন। এখানে এই যে জালিয়াতিটা কেমন, ইন্ডেক্স 1 পয়েন্টের মতো মাইনাস, 1.5 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়েছে। কিন্তু আপনারা সর্বশেষ যে ক্যান্ডেলটা দেখতেছেন উপরে অনেক বড় উইক, মনে হচ্ছে যেন মার্কেট তছনছ করে ফেলছে। আসলে কিন্তু 1 পয়েন্টের মতো মাইনাস, এবং শেয়ারের দাম খুব বেশি কমেও না বাড়েও না, কিছুই হয় নাই। যে যে জায়গায় আছে সে জায়গায় হয়তো 10 পয়সা কমছে পারছে অন্যান্য দিনের মতো, কিন্তু ক্যান্ডেলটাকে এমনভাবে করে রাখছে, আতঙ্কজনক একটা ক্যান্ডেল করে রাখছে। মুভিং অ্যাভারেজের নিচে তো মার্কেট চলে আসছে এর আগের দিনে। তবে হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি অনুযায়ী মার্কেট এখনও সেল সিগন্যাল দেয় নাই। এটা হয়তো এখন পর্যন্ত টেকনিক্যাল ভিউ থেকে যদি বলি তাহলে এটা পজিটিভ দিক, এটুকুই। এর বাইরে খুব বেশি কিছু বলার, অনেকে বলার চেষ্টা করতেছে মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট হচ্ছে, মোটো সাইডওয়েজ মুভমেন্টের বিষয় না। মার্কেটের লেনদেনে নাই সাইডওয়েজ মুভমেন্ট বলতে কী? আবার মার্কেটে তো লেনদেনে নাই। তো আগামীকালের বিষয়ে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি ট্রেড করতে যাবেন না, এখন ট্রেড করার কোনো কিছু না। প্রত্যেক দিনে বলি, এখনও বলি, ট্রেড করার স্কোপ নাই। বিনিয়োগ মেন্টালিটির জন্য 5-6 মাসের জন্য যদি নতুন ফ্রেশ ফান্ড নিয়ে আসেন তাহলে হয়তো আপনারা এখানে দীর্ঘমেয়াদী 6 মাসের জন্য কমপক্ষে সর্বোচ্চ আপনারা অনেকগুলো শেয়ার আছে ভালো ভালো, আপনারা এগুলোতে এন্ট্রি নিতে পারেন দেখে শুনে। হ্যাঁ, তারপর এখান থেকে আপনারা নিশ্চিত একটা প্রফিট করে বেরোতে পারবেন, এটুকু বলা যায়। ট্রেড করতে গিয়ে আপনারা কোনো কিছুই হবে না, এই মুহূর্তে কোনো কিছুই হবে না। তো আগামীকালকের মার্কেটে যেদিকে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন, আপনার শেয়ারের দাম বাড়ছে না কমছে এটা ইম্পর্টেন্ট বিষয় না। আপনার শেয়ারের দাম এখন আর খুব বেশি কমবে না, হ্যাঁ, আর খুব বেশি বাড়বেও না যতক্ষণ পর্যন্ত না ভলিউম বাড়ে। আপনারা যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ভলিউম বাড়তেছে কিনা। যদি দেখেন যে ভলিউম খুব, এটা আপনারা বুঝবেন মার্কেটের গত 15 দিনের মার্কেটের যে চরিত্রটা ছিল, এর থেকে মার্কেট যখনই ভালো বুঝবেন যে এখানে মার্কেটে টাকা আসতেছে। আইসিবি এখন পর্যন্ত কোনো রোল মার্কেটে প্লে করে নাই, কারণ সেটা বোঝা যাচ্ছে ভলিউম দেখে। এবং অন্যান্য বিনিয়োগকারী যারা মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, তারাও মার্কেটে এখনও আসে নাই। এ হচ্ছে আগামীকালকের মার্কেট নিয়ে ভলিউমটা দেখবেন, এটুকু, আর কিছু দেখার কিছু নেই। কারণ আপনার শেয়ারের প্রাইস অন্যান্য দিনের মতো যেরকম ছিল ওরকমই থাকবে, হয়তো 10 পয়সা বাড়তে পারে, না হয় কমতে পারে, এটুকুই। আচ্ছা, এর বাহিরে আমি যেটা বলবো সেটা হচ্ছে দু একটা নিউজ নিয়ে যদি বলি, এটা হচ্ছে পিএফসি সিকিউরিটিজ হাউস, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই লিমিটেড সিকিউরিটিজ হাউস, এরকম একটা নাম, একটা সিকিউরিটি হাউসের নাম। প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ হাউস এবং শ্যামল ইকুইটি। শ্যামল ইকুইটির মালিকরা আপনারা সবাই চেনেন, সাজাদুল ইসলাম, উনি বিভিন্ন সময় টকশোতে আসে। এই তিনটা ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে 30 দিন কার্য দিবসের মধ্যে এই রিপোর্ট প্রদান করার জন্য। এদের বিরুদ্ধে যে প্রবলেমগুলা, বিও অ্যাকাউন্টের তথ্য,
মার্জিন অ্যাকাউন্টগুলোর পরিস্থিতি কী আছে, হ্যাঁ, প্রভিশন তাদের কী অবস্থা আছে, লেনদেনের লিমিট যে অবস্থা সেটা কী অবস্থা, মানে টোটালি মানে এই বিষয়গুলো বিও অ্যাকাউন্ট, মার্জিন অ্যাকাউন্ট, লেনদেনের লিমিট এবং প্রভিশন, এই সমস্ত বিষয় নিয়ে কমিশন ওই তদন্ত কমিটি তদন্ত করবে। তারা মানে অভিযোগ পাওয়ার ভিত্তিতে তারা মূলত এই বিষয়গুলোতে তদন্ত কমিটি শুরু দিয়েছে এবং কমিশন, এবং খুব টাইটলি মনে হচ্ছে যে তারা কমিশন ধরতেছে সিকিউরিটি হাউসগুলোকে। এছাড়াও আমি দেখছিলাম যে ব্র্যাক ইপিএলও, মানে ব্র্যাক ব্যাংক সিকিউরিটি হাউস যেটা, সেটা এবং লঙ্কা বাংলাতেও সম্ভবত তারা কিছু তথ্য চেয়েছে তাদের কাছ থেকে। মানে সমস্ত কিছু মিলিয়ে কমিশন খুব হার্ড লাইন। অথচ গতকালকে কিন্তু অর্থ উপদেষ্টার সাথে ব্রোকারেজ হাউসের সংগঠন ডিবিএ, মার্চেন্ট ব্যাংক কী বলে, ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, তারা দেখা করে আসছে, সৌজন্য সাক্ষাৎ করে আসছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই সাক্ষাৎটা করে আসার পরেও মানে কমিশন কোনোভাবে কোনো ছাড় দিচ্ছে না। এখন এই তদন্ত কমিটি গঠন করার উদ্দেশ্য হচ্ছে, কারণ যারা ওখানে গিয়েছেন অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে, প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ব্রোকারেজ হাউসের মালিক, বেশিরভাগই। যেমন সাইফুল ইসলাম নিজে তো এটার প্রেসিডেন্টে, এছাড়া হচ্ছে মিনহাজ মান্নান ইমন, উনিও একটা ব্রোকারেজ হাউস চালান। তারপরে যায় মানে রিচার্ড দি রোজারিও, এরকম একজন আছে, উনিও একটা ব্রোকারেজ হাউসের কর্মকর্তা বা এই ব্রোকারেজ হাউসের সাথে সরাসরি জড়িত, মালিক হইতে এমডি সম্ভবত। এর বাইরে আছে আপনার আরও একজন, মানে যারা আছে ওখানে কয়েকজন, প্রত্যেকে কিন্তু ব্রোকারেজ হাউসের মালিক। তারপরেও কমিশন যেহেতু এখানে আবার তদন্ত কমিটি শুরু করছে এই ব্রোকারেজ হাউসগুলোর বিরুদ্ধে, তার মানে বিষয়টা তো ব্রোকারেজ হাউস এনজয় করবে না পজিটিভলি, হ্যাঁ, তারা নেগেটিভভাবে এটা এনজয় করবে। তো সেদিক বিবেচনা করে কমিশন কোনোভাবে ছাড় দিচ্ছে না, এটাই মোটামুটি পরিস্থিতি। এবং ব্রোকারেজ হাউসগুলার তাদেরও অভিযোগ, এটাই মূলত মূল সমস্যা মার্কেটের এই মুহূর্তে, সেটা হচ্ছে ভলিউম না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে ব্রোকারেজ হাউসগুলো বা মধ্যস্থতাকারী যারা, তাদেরকে আসলে কমিশন যে কোনোভাবে প্রেশারে রাখছে। এই প্রেশারের জ্বালায় যন্ত্রণায় ওনারা অর্থ উপদেষ্টার সাথে দেখা করতে গেছে। এখন দেখা করার পরেও তো গতকালকে দেখা করছে, আজকে দেখলাম এদের বিরুদ্ধে আবার তদন্ত শুরু করছে। তার মানে কমিশন পিছপা হচ্ছে না। আমি মনে করি ওই যে আমি বললাম তো কিছুক্ষণ আগে যে এই মার্জিন ঋণ কারা দিয়েছে, মার্জিন ঋণ দিয়েছে ইচ্ছে করে করে, মনের আনন্দে ফোর্সেল করে করে বিনিয়োগকারীদেরকে নিঃশেষ করে দিয়েছে, আর ক্যাশ কোডে যারা ছিল তাদের পোর্টফোলিওকে অর্ধেক করে দিয়েছে কিছু কিছু ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক। তাদের শাস্তি হওয়ার দরকার আছে। আমি মনে করি কমিশনকে আরও কঠোর পরিস্থিতিতে যাওয়া উচিত। কারণ ওই যে নিউজে বললাম যে 100 কোটি টাকা, একটা পত্রিকা দেখলাম যে 100 কোটি টাকার লেনদেনে চলে আসলেও কমিশন কাউকে ছাড় দেবে না, মানে লেনদেন যেখানে যাক কমিশন কাউকে ছাড় দেবে না। এই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু তারপরেও নতুন কাউকে হলেও মার্কেট মেকার হিসেবে মার্কেটে নিয়ে আসতে হবে। কারণ মার্কেটের প্রাইস বাড়াতে হলে কাউকে না কারোর প্রয়োজন আছে, হয় সেটা আইসিবির মাধ্যমে করতে হবে, অথবা মিউচুয়াল ফান্ডগুলোর মাধ্যমে করতে হবে, অথবা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো আছে সেগুলোর মাধ্যমে করতে হবে, ব্যাংকের মাধ্যমে করা যেতে পারে। হ্যাঁ, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী এক গ্রুপ, তো আগের গ্রুপ 5ই আগস্টের আগের গ্রুপ চলে গেছে, পরে আরেকটা গ্রুপ নিয়ে আসেন, তাদেরকে নিয়মের ভিতর রেখে মার্কেটে প্লে করতে হবে। কিছু না কিছু তো মার্কেট মেকার তো নিয়ে আসতে হবে, তা না হলে তো মার্কেট বাড়বে না। এইভাবে কি লেনদেন করে মানে থাকবে নাকি? এটা তো হয় না, আর এটা হবে না। আপনাদেরকে এটুকু বলে রাখি, আপনারা 25 সালে ইনশাল্লাহ ভালো একটা মার্কেট পাবেন বলে আশা করি। কারণ সমস্ত বিগত দিনের ইতিহাস, সময়, সমস্ত কিছু বলে যে 25 সাল হয়তো ভালো কিছু হতে পারে। তো সব কিছু মিলিয়ে আগামীকালকের মার্কেট সম্পর্কে আপনারা এটুকুই দেখবেন, সেটা হচ্ছে ভলিউম। আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।